এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। 21 ডিসেম্বর থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে 5 দিন ব্যাপী রিহ্যাব মেলা। প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আবাসন খাতের শীর্ষ এই সংগঠনের নেতারা। মেলায় 2 শতাধিক স্টলের পাশাপাশি 13টি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের অংশ নেওয়ার সুযোগ থাকছে। সারা দেশে রিহ্যাবের 1042টি সদস্য ডেভেলপার প্রতিষ্ঠান পরিকল্পিত নগর নির্মাণে কাজ করে যাচ্ছে বলে জানান রিহ্যাব সভাপতি নুরুন নবী চৌধুরী শাওন। সকাল 10টা থেকে শুরু হয়ে প্রতিদিন রাত 9টা পর্যন্ত চলবে এই মেলা। মেলার প্রবেশ মূল্য ধরা হয়েছে 50 টাকা। বিকশিত হবে, ফলশ্রুতিতে সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি। প্রায় 15 ভাগ ভূমিকা রাখা আবাসন রিহ্যাবের 1042টি সদস্য ডেভেলপার প্রতিষ্ঠান তাদের মেধা ও শ্রম দিয়ে যাচ্ছে পরিকল্পিত নগর নির্মাণের জন্য। নভেম্বর 2017 তারিখ বৃহস্পতিবার সকাল 11টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম এ ফেয়ারের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। তবে প্রথম দিন ক্রেতা দর্শনার্থীরা দুপুর 2টা থেকে মেলায় প্রবেশ করতে পারবেন। গ্রামীণফোনের হোয়াইট বোর্ড প্রযুক্তি নির্ভর স্টার্টআপদের সহায়তার জন্য ফান্ড স্টার্টার নামে একটি প্ল্যাটফর্ম চালু করেছে। রবিবার জিপি হাউজে আয়োজিত ফান্ড স্টার্টার অনুষ্ঠানে মোবাইল অ্যাপস ও মোবাইল গেমস নিয়ে কাজ করা 8টি স্টার্টআপ 150-র বেশি বিনিয়োগকারীর সামনে নিজেদের এই ব্যবসা উপস্থাপন করে। ফান্ড স্টার্টার এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে বিনিয়োগকারী ও স্টার্টআপগুলো একসাথে ডিজিটাল ইকোসিস্টেমে বেড়ে ওঠার সুযোগ পাবে। অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এমন উদ্যোগকে স্বাগত জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের সিইও সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। যাত্রা শুরু করলো ভাসাভি কাউচিওর নামে অভিজাত ফ্যাশন হাউস ভাসাভি ফ্যাশন। বিয়ের মৌসুমকে আরো রাঙিয়ে তুলতে এক্সক্লুসিভ সব ডিজাইন নিয়ে হাজির হয়েছে ফ্যাশন হাউসটি। উৎসবমুখর পরিবেশে এক ঝাঁক তারকার উপস্থিতিতে ফিতা কেটে এক্সক্লুসিভ ব্রাইডাল ডিপার্টমেন্টের উদ্বোধন করেন ভাসাভি ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান ইয়াসির আহমেদ খান তানিম। একই ছাদের নিচে বিয়ের সব এক্সক্লুসিভ পোশাক ও গহনা পাওয়া যাবে এই ফ্যাশন হাউস থেকে, এমনটাই জানালেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান। নিউজ 24 সংবাদে আবারও বিরতি নিচ্ছি। একটু পর সাথেই থাকুন। বিরতির পর সংবাদে আবারও স্বাগত। এবারে নিউজ 24 আন্তর্জাতিক। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় একটি গির্জায় আত্মঘাতী হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন। হামলায় কমপক্ষে 16 জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রোববার সাপ্তাহিক প্রার্থনার দিনে এক হামলাকারী বোমা হামলা চালানোর পর আরও একজন উপাসকদের উপর গুলি চালায়। প্রাদেশিক পুলিশ প্রধান মোয়াজ্জেম জাহ আনসারি জানিয়েছেন, প্রথম হামলাকারী গির্জার দরজার কাছ থেকে বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় হামলাকারী সেখান থেকে এলোপাথারি গুলি চালায়। তবে দ্বিতীয় হামলাকারী নিরাপত্তারক্ষীদের গুলিতে আহত হওয়ার পর মারা যায়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলের আগুন গেল সপ্তাহের শেষের দিকে কিছুটা নিয়ন্ত্রণে আনার পর প্রবল বাতাসের কারণে তা আবারও বাড়তে শুরু করেছে। শনিবার থেকে আগুন আবার বাড়তে শুরু করলে সান্টা বারবারা প্রদেশের অধিবাসীদের নিরাপদ স্থানে সরে যাবার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এর আগে আবহাওয়াবিদরা জানিয়েছিলেন উত্তরাঞ্চল থেকে বয়ে যাওয়া হাওয়া থমাস নামে এই দাবানলকে প্রশান্ত মহাসাগরের উপকূলে নিয়ে যাবে। গেল 4 ডিসেম্বর থেকে শুরু হওয়া ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রেকর্ডে তৃতীয় স্থানে থাকা এই ভয়াবহ দাবানলটি এরই মধ্যে অন্তত 1000 একর জমি পুড়িয়ে ফেলেছে। শেষ করছি এখনকার নিউজ 24 সংবাদ। তার আগে সরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড শিরোনামগুলো আরেকবার।
ঢাকা উত্তর সিটির উপনির্বাচন ফেব্রুয়ারিতে, রংপুর সিটিতে কেন্দ্রীয় নেতাদের জমজমাট প্রচারণা। দুর্নীতিবাজ, আগুনে দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করা এবং যুদ্ধাপরাধীদের মদতদানকারী, এদেরকে কখনো বাংলাদেশের মানুষ ভোটও দেবে না, এরা কোনোদিন ক্ষমতায় আসতেও পারবে না। উন্নয়নে বিশ্বাসীরা বিএনপিকে ক্ষমতায় চায় না, বিজয় দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। বিজয় দিবস উদযাপনে বিএনপির বর্ণাঢ্য র্যালি, গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্যের আহ্বান ফখরুলের। শিক্ষা ব্যবস্থায় দুর্নীতিতে সরকারি কর্মকর্তারা জড়িত, দুদকের অনুসন্ধান, বন্ধে ৩৯ দফা সুপারিশ। এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চিরনিদ্রায় মন্ত্রী সাইদুল হক, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা। এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে। এরপর দেখবেন নিউজ 24 বিজনেস। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই। সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। গত ৪৬ বছরে বাংলাদেশের পোশাক খাতে বিপ্লব ঘটেছে। একসময় বস্ত্রের অভাবে থাকা দেশটি এখন বিশ্বের তৃতীয় বৃহৎ বস্ত্র রপ্তানিকারক দেশ। আর এই খাতের কল্যাণে দেশের অর্থনীতিও সমৃদ্ধ হয়েছে, কর্মসংস্থান হয়েছে প্রায় ৪০ লাখ মানুষের। সুলতান আহমেদের প্রতিবেদন। টানা ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পৃথিবীর বুকে জন্ম নেয় নতুন আরেকটি স্বাধীন দেশ, যার নাম বাংলাদেশ। ২১৪ বছরের পরাধীনতার শিকল থেকে বের হলেও খাদ্য, বস্ত্রের মতো মৌলিক চাহিদা পূরণে শুরু হয় নতুন যুদ্ধ। ৮০ দশকের শুরুতে কিছু উদ্যোক্তার দূরদৃষ্টির কল্যাণে পোশাক খাতের পরিসর বাড়তে থাকে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও দেশ গার্মেন্টসের প্রতিষ্ঠাতা নুরুল কাদের খানের হাত ধরে এ সময় কোরিয়া থেকে বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে আসেন ১৩০ জন কর্মী, যারা পরবর্তীতে বড় অবদান রেখেছেন এই খাতের বিকাশে। একটা এডুকেটেড ওয়ার্কফোর্সকে পাঠিয়ে যখন ট্রেনিং করে এনেছে, এবং তারপরে যে ২ বছরের কন্ট্রাক্ট ছিল, কিন্তু আমার বাবা এতটুকুই একটা ভিশনারি ছিল আর দেশপ্রেমিক ছিল যে ওরা যখন আস্তে আস্তে গ্রুপ করে ২ জন একটা ফ্যাক্টরি দিচ্ছে, ৩ জন একটা ফ্যাক্টরি দিচ্ছে, বা একজন চাকরি করতে চাচ্ছে, একটা নতুন ফ্যাক্টরি কেউ দিচ্ছে, আমার আব্বার কাছ থেকে এসে বলছে যে তোমার একটা লোক আমাকে দাও, উনিও বলছেন নাও। সরকারি হিসেবে ১৯৮৩-৮৪ অর্থ বছরে পোশাক রপ্তানি করে $৩১ বিলিয়ন আয় করে বাংলাদেশ। সেই থেকে প্রতি বছরই ক্রমান্বয়ে বেড়েছে উৎপাদন, পাশাপাশি রপ্তানি আয়ও। ২০১৬-১৭ অর্থ বছরে যার আকার হয়েছে $২৮ বিলিয়ন। বাংলাদেশের ইকোনমির লাইফলাইন হলো এই গার্মেন্টস খাত। এই খাতকে ঘিরেই কিন্তু আমাদের ইকোনমিটা ঘুরে। কারণ হলো এই ব্যাংক যে প্রফিট করে, সেখানেও কিন্তু 50-60% প্রফিট এই খাত থেকেই আসে। বিশেষজ্ঞরা বলছেন উদ্যোক্তাদের সাহসী পদক্ষেপ আর সস্তা শ্রমের ফসল আজকের এই পোশাক খাত। আভ্যন্তরীণ বাজারমুখী বস্ত্র খাত থেকে আমরা আবার রপ্তানি ভিত্তিক বস্ত্র খাতেও আমাদের অগ্রগতি অসাধারণ হয়েছে। কিছু আন্তর্জাতিক সিচুয়েশন ছিল যেটা আমাদের ফেভারে গেছে। আমাদের যে শ্রমশক্তি, সেটাও গার্মেন্টের এক্সপানশনের জন্য খুবই একটা উপযোগী একটা শ্রমশক্তি ছিল। পর্যাপ্ত অবকাঠামো সুবিধা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ সহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা গেলে এই খাতে রপ্তানি আয় আরও কয়েক গুণ বাড়ানো সম্ভব বলেও মনে করেন তারা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের বাজারে মধ্যপ্রাচ্যের পেঁয়াজ বিক্রি শুরু হওয়ায় কিছুটা কমেছে এই নিত্যপণ্যের দাম। গেল সপ্তাহের তুলনায় কেজিতে অন্তত ৫ টাকা নেমে এসেছে এই মূল্য। তবে বিক্রেতারা বলছেন নতুন আমদানি পেঁয়াজের চাহিদা কম থাকায় দাম কমায় ধীর গতি রয়েছে। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে, ডেস্ক রিপোর্ট। মিশর, তুরস্ক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমদানি করা নানা জাতের পেঁয়াজের ছড়াছড়ি চট্টগ্রামের বাজারে। ব্যবসায়ী গ্রুপ এস আলমের ঘোষণার পর গেল সপ্তাহের শেষ দিকে বাজারে নামে এই পেঁয়াজ। মধ্যপ্রাচ্যের পেঁয়াজের কারণে কিছুটা কমেছে ভারতীয় পেঁয়াজের দাম। পাইকারিতে এই নিত্যপণ্য বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৬৯ টাকায়, খুচরায় এই দাম কেজি প্রতি ৭৫ টাকা। বর্তমান পর্যায়ে তো আগে রেটে রয়ে গেছে, আগে ৮০ টাকা ছিল, এখন ৭০ টাকা বিক্রি হচ্ছে, ৫০০ টাকা ৭০ টাকা ৭৫ টাকা বিক্রি হতেছে। এখন এটা সরকারের উচিত বাণিজ্য মন্ত্রণালয় থেকে এটা অন্তত মনিটরিং করার জন্য। বিক্রেতাদের দাবি, বাজারে ভারতীয় পেঁয়াজের কাটতি বেশি, অন্য দেশের পেঁয়াজের চাহিদা কম থাকায় মূল্য খুব একটা কমেনি।
তুরস্ক থেকে যে পেঁয়াজটা আসছে এটা চাহিদা কম, মানুষ নিচ্ছে না, সেই হিসেবে আমরা রাখি না। আর আমরা যেটা বেচতেছি 75 খাইতেছে, চলতেছে এতটুকুই। এগুলো আমাদের 68-69 টাকা কিনা পড়ে, বস্তার মধ্যে 200 কেজি পচাও যায়, ওই হিসেবে আমাদের এখানে খুচরা আমরা 75 টাকা বেচতেছি। এছাড়া বিভিন্ন বাজারে সবজির যোগান রয়েছে পর্যাপ্ত, তবে দাম কমেছে সামান্যই। খুচরায় টমেটো বিক্রি হচ্ছে 80 টাকা, কাঁচামরিচ 80 থেকে 100 টাকা এবং বেগুন 50 টাকা কেজি দরে। সবগুলো দাম তো বাড়তি, ফুল সিজন এখন তরকারি, এখন তো এই সময় তো দাম বেশি হওয়ার কথা না। সবকিছুর দাম মানে অনেক বেশি মনে হইতেছে। টমেটোর কেজি বিক্রি হচ্ছে আপনার 80 টাকা করে। বাজারে আতপ চালের দাম কমলেও বেড়েছে সিদ্ধ চালের দাম। 21 ডিসেম্বর থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে 5 দিন ব্যাপী রিহাব মেলা। প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আবাসন খাতের শীর্ষ এই সংগঠনের নেতারা। মেলায় 2 শতাধিক স্টলের পাশাপাশি 13টি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের অংশ নেওয়ার সুযোগ থাকছে। সারা দেশে রিহাবের 1042টি সদস্য ডেভেলপার প্রতিষ্ঠান পরিকল্পিত নগর নির্মাণে কাজ করে যাচ্ছে বলে জানান রিহাব সভাপতি নুরুন নবী চৌধুরী শাওন। সকাল 10টা থেকে শুরু হয়ে প্রতিদিন রাত 9টা পর্যন্ত চলবে এই মেলা। মেলার প্রবেশ মূল্য ধরা হয়েছে 50 টাকা। বিকশিত হবে, ফলশ্রুতিতে সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি। প্রায় 15 ভাগ ভূমিকা রাখা আবাসন রিহেবের 1042টি সদস্য ডেভেলপার প্রতিষ্ঠান তাদের মেধা ও শ্রম দিয়ে যাচ্ছে পরিকল্পিত নগর নির্মাণের জন্য। ডিসেম্বর 2017 তারিখ বৃহস্পতিবার সকাল 11টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম এ ফেয়ারের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। তবে প্রথম দিন ক্রেতা দর্শনার্থীরা দুপুর 2টা থেকে মেলায় প্রবেশ করতে পারবেন। নিউজ 24 বিজনেসের এ পর্যায়ে নিচ্ছে বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 বিজনেস। গ্রামীণ ফোনের হোয়াইট বোর্ড প্রযুক্তি নির্ভর স্টার্টআপদের সহায়তার জন্য ফান্ড স্টার্টার নামের একটি প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। রবিবার জিপি হাউসে আয়োজিত ফান্ড স্টার্টার অনুষ্ঠানে মোবাইল অ্যাপস ও মোবাইল গেমস নিয়ে কাজ করা 8টি স্টার্টআপ 150-র বেশি বিনিয়োগকারীর সামনে নিজেদের এই ব্যবসা উপস্থাপন করে। ফান্ড স্টার্টার এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে বিনিয়োগকারী ও স্টার্টআপগুলো একসাথে ডিজিটাল ইকোসিস্টেমে বেড়ে ওঠার সুযোগ পাবে। অর্থ প্রতিমন্ত্রী এম.এ. মান্নান এমন উদ্যোগকে স্বাগত জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণ ফোনের সিইও সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। $800 কোটি যুক্তরাষ্ট্রের প্রাইভেট ইকুইটি কোম্পানি KKR এর কাছে মার্জারিন ব্যবসা বিক্রি করল ইউনিলিভার। শুক্রবার এক ঘোষণায় কোম্পানিটি জানায় তারা তাদের মার্জারিন স্প্রেড ব্যবসা, যার মধ্যে আছে ফ্লোরা ও প্রো অ্যাক্টিভের মতো ব্র্যান্ড, যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠান KKR এর কাছে বিক্রিতে সম্মত হয়েছে। নরসুপ এবং ডাব সাবানের নির্মাতা প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায় তারা KKR এর কাছ থেকে 682 কোটি 50 লাখ ইউরোতে ক্যাশ ফ্রি, ডেট ফ্রি ভিত্তিতে তাদের বৈশ্বিক স্প্রেড ব্যবসা ক্রয়ের প্রস্তাব করেছে। Few weeks to submit an offer. The consumer goods giant has in store by October 19, according to sources. Series of heavyweight buyout funds which are rumored to have been mulling over the deal since the summer. নিউজ 24 বিজনেস শেষ করার আগে ইসলামী ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।